বিবিসি বাংলা। এখন সন্ধ্যা 7:30। একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিবিসি বাংলায় এখনকার প্রধান খবর। মিয়ানমারের সহিংসতার মুখে আজও হাজার হাজার মানুষ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষার ভেতর অহেতুক উর্দু আগ্রাসনটা ঘটানো হচ্ছে অকারণে। স্কুল পাঠ্য বইয়ে আকাশকে অহেতুক আসমান বলে চালানো হচ্ছে। আব্বু, ফুফা এইসব শব্দগুলোকে কেন ঢোকানো হবে বাংলা ভাষার ভিতর? বাংলাদেশে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুনবেন সে সম্পর্কে। রয়েছে খেলা আর সোশ্যাল মিডিয়ার খবর। এইসব কিছু এবং আরো নানা বিষয় নিয়ে বিবিসি বাংলায় আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যেবেলার আয়োজন প্রবাহ শর্টওয়েভ ছাড়াও প্রচারিত হচ্ছে FM তরঙ্গে বাংলাদেশে প্রধান 10টি শহরে। আর ইন্টারনেটে এই অনুষ্ঠানটি লাইভ প্রচারিত হচ্ছে bbcbangla.com ওয়েবসাইট থেকে। প্রবাহর আজকের আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মাসুদ হাসান খান। একটু আগে যেমনটা শুনছিলেন, মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর হাতে 2 ব্যক্তির মৃত্যুর পরও আজ হাজার হাজার মানুষ বিভিন্ন শহরে সড়কে বিক্ষোভ করেছেন। ইয়াঙ্গন, মুনিয়া, বাগান এবং মেক ইত্যাদি শহরে লোকজন শান্তিপূর্ণভাবে সমাবেশ করে সে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি করেছেন। সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে এ পর্যন্ত মোট 3 জন নিহত হয়েছেন। এদের মধ্যে শুক্রবার নিহত এক নারীর শেষকৃত্য আজ অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে আরও শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। মিয়ানমারের সেনা শাসনের বিরুদ্ধে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ ফুঁসে উঠছে। তার সাথে তাল মিলিয়ে বাড়ছে সহিংসতা। সে দেশের একটি মানবাধিকার সংগঠন অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের হিসেব মতে সামরিক বাহিনী এ পর্যন্ত 500রও বেশি লোককে গ্রেপ্তার করেছে। সর্বশেষ সহিংসতার ঘটনা ঘটেছে গতকাল মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে। সেখানকার একটি জাহাজ নির্মাণ কারখানার সামনে বিক্ষোভ করতে হাজার হাজার মানুষ জড়ো হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাজা গুলি ব্যবহার করে। সেই দৃশ্য এই নারী প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোনের ভিডিওতে ধরা পড়ে। বিবিসির সংবাদদাতা জনাথন হেড জানাচ্ছেন, সামরিক সরকার গোড়াতে এসব বিক্ষোভকারীদের ব্যাপারে সহনশীল হওয়ার প্রতিশ্রুতি দিলেও এখন তারা নিজেদের সামাল দিতে পারছে না। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স সেনা সরকারের দমনমূলক নীতির কঠোর সমালোচনা করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। মিয়ানমারে থাকা মার্কিন দূতাবাস বলেছে এ ঘটনায় তারা গভীরভাবে ক্ষুব্ধ। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এক টুইটে বলেছেন, মিয়ানমারের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলির ঘটনা অগ্রহণযোগ্য। যারা গণতন্ত্রকে ধ্বংস করছে এবং ভিন্ন মতের কণ্ঠরোধ করছে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অংশীদারদের সাথে মিলে পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে ঘিরে রাজ্যের রাজনীতি এখন সরগরম হয়ে উঠেছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন সোশ্যাল মিডিয়াতে অমর 21-এর অভিনন্দন জানাচ্ছেন, তখন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ টুইটারে ঘোষণা করেছেন, বিদ্যাসাগরের বাংলা ভাষাতে তারা আরবি উর্দুর উঁকি মারা বরদাস্ত করবেন না। কোন দল পশ্চিমবঙ্গের বাইরের বিজাতীয় সংস্কৃতি আমদানি করছে তা নিয়েও পরস্পরের বিরুদ্ধে তীব্র অভিযোগও আনছেন তৃণমূল ও বিজেপি। পর্যবেক্ষকরা অবশ্য একে রাজ্যের ভোটের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই দেখতে চান। ভাষা নিয়ে মাতামাতিও ভোটের পরেই থিতিয়ে আসবে বলে তাঁদের ধারণা। শুনুন দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে বাংলা ভাষা ও সংস্কৃতি বিপন্ন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একথা বেশ কিছুদিন ধরেই বলার চেষ্টা করে আসছে। মাস কয়েক আগে তারা 21শে ফেব্রুয়ারির পরিবর্তে ওই রাজ্যে নতুন একটি ভাষা দিবস পালনেরও ডাক দেয়, যে তারিখে উত্তর দিনাজপুরের একটি স্কুলে
উর্দু শিক্ষক নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে তাঁদের দুজন সমর্থক প্রাণ হারিয়েছিলেন। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সেদিন টুইটারে ঘোষণা করেছেন, বাংলা ভাষায় আরবি বা উর্দুর অনুপ্রবেশ তাঁরা মানবেন না, আর এই পটভূমিতে তিনি উদ্ধৃত করেছেন রবীন্দ্রনাথকেও। বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত বিবিসিকে বলছিলেন, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষার ভেতর অহেতুক উর্দু আগ্রাসনটা ঘটানো হচ্ছে অকারণে। স্কুল পাঠ্য বইয়ে আকাশকে অহেতুক আসমান বলে চালানো হচ্ছে, আব্বু, ফুফা, এইসব শব্দগুলোকে কেন ঢোকানো হবে বাংলা ভাষার ভিতর? বাংলা ভাষাটা বাংলাই থাক না, আমি তার ভিতর কেন আরবি আগ্রাসন ঘটাবো? এই যে বাংলা ভাষাকে উর্দুকরণ করার একটা প্রচেষ্টা চলছে, এটাও তো সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ আমি একে বলবো। আমাদের বক্তব্যটা কিন্তু বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশে যারা ভাষা শহীদ তাদের বিপক্ষেও নয়। বাংলা ভাষা নিয়ে বাংলাদেশের বাংলা একাডেমি অনেক অজস্র ভালো কাজ করেছেন, তার তো আমরা বিরোধিতা করছি না। নিশ্চয়ই তারা নমস্য ব্যক্তি। যে সাংস্কৃতিক সাম্রাজ্যবাদ এখানে জাল বেছানোর চেষ্টা করছে, তার হাত থেকে আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতিকে, ভাষাকে রক্ষা করার লড়াই। উল্টোদিকে তৃণমূলের বক্তব্য, যে বিজেপির নেতারা ভারতের অন্য প্রান্ত থেকে পশ্চিমবঙ্গে ভিনদেশী ভাষা বা সংস্কৃতি নিয়ে আসছেন, তাঁদের মুখে অন্তত বাংলা ভাষা রক্ষা করার কথা মানায় না। দিল্লিতে দলের মুখপাত্র ও সিনিয়র এমপি কাকলি ঘোষ দস্তিদার। বর্তমানে নিজেদের একটা জায়গা তৈরি করে নেওয়ার জন্য এখন বাঙালি আবেগকে সুরসুর দেওয়ার চেষ্টা করছেন। এখানে এনারা ইতিহাসকে বদলে দিতে চাইছে, বিকৃত করতে চাইছে, এইটুকুই আমি বলবো। ওনারা আসেন, এসে হিন্দিতে বা গুজরাটিতে ভাষণ দিয়ে চলে যান, তাতে বাংলার মানুষ মোটেও সেটাকে ভালো চোখে দেখেন না। কেননা মানুষের হৃদয়ে পৌঁছতে গেলে তার ভাষা দিয়েই পৌঁছতে হয়, তার আচার রীতিনীতি দিয়েই পৌঁছতে হয়। সেটা এখন ওরা শিখে উঠতে পারেননি। ওনারা এসে অন্য ভাষায় বলেন, অর্ধেক মানুষ বোঝেন না, কিন্তু ওনাদের টাকা আছে, সেই অর্থের জোরে এখানে অনেক কিছু করেছেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জিও এদিন টুইটার ও ফেসবুকে অমর একুশের চেতনাকে সম্মান ও শুভেচ্ছা জানিয়েছেন। তবে কলকাতায় প্রবীণ ও শ্রদ্ধেয় ভাষাবিদ পবিত্র সরকার দুপক্ষের বক্তব্যকেই রাজনৈতিক বাগাড়ম্বরের চেয়ে বেশি কিছু মনে করছেন না। এই বিতর্ক অনেক সময় অতিরঞ্জিত এবং বিস্ফোরিত হয়। তার কারণটা কিছুই নয়, পশ্চিমবঙ্গে একটি নির্বাচন আসছে, ফলে অনেক বেশি কথা বলার সুযোগ অনেকে তৈরি করে নিচ্ছে। এটা ঠিক, হ্যাঁ, অনেকে বাংলা বলবার চেষ্টা করছেন যথেষ্ট বাংলা না জেনে। আবার বাঙালিরাও কি নিজেদের ভাষার প্রতি সুবিচার করছে? তারা কি যথেষ্ট ভালোভাবে বাংলাটা বলছে? এইসব প্রশ্ন আমাদের মতো একটু দূরে বসে থাকা লোকের মনে উঠে পড়ে। তবে এগুলো নিয়ে হইচই করার কিছু নেই। আমার মনে হয় নির্বাচনের দামাদলটা চলে গেলে আবার খানিকটা থিতিয়ে যাবে। আর আমাদের মুশকিল হয় যে যখন একটা উৎসব করি আমরা বাঙালিরা, খুবই মেতে উঠি নানা ব্যাপারে, কিন্তু উৎসবটা চলে গেলে সেটা আর মনে থাকে না। তবে নির্বাচন বা ভাষা দিবসের মাতামাতি মিটে গেলেও ভারতে বাংলা ভাষার এক ধরনের বিপন্নতা যে থাকবেই, সে কথা তিনি অস্বীকার করেন না। বহুভাষী দেশে এই গন্ডগোলটা হয় যে একটা ভাষা খুব শক্তিশালী আর একটা ভাষা কম শক্তিশালী। তারই ফলে যেটা হয় যে শক্তিশালী ভাষার দিকে সবাই ছোটে। বাংলা এরকম মাঝামাঝি একটা জায়গায় আছে। ইংরেজি সাফল্যের ভাষা, অর্থনীতির ভাষা, তার ফলে ইংরেজি শেখার জন্য সবাই ব্যস্ত। হিন্দিটাও খানিকটা তাই হয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য অনেকে হিন্দি অর্থনীতির ভাষা হয়ে উঠছে। এই যে হায়ারার্কি, এই হায়ারার্কির ফলে বাংলার অবস্থা একটু ম্রিয়মান। এই পটভূমিতেই এবছরের 21শে ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গেও ভাষার রাজনীতি সহসা আলোচনার কেন্দ্রে চলে এসেছে। কেউ বলছেন বাংলার ওপর হামলা হচ্ছে আরবি বা উর্দু দিয়ে, আবার কারো মতে হামলাকারী হল হিন্দি বা গুজরাটি ভাষা। শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন, দিল্লি থেকে। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষেরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে কথ্য ভাষা ব্যবহার করলেও বেশিরভাগেরই নিজস্ব বর্ণমালার সাথে কোনো পরিচয় নেই। 2010 সালে ক্ষমতাসীন সরকার নতুন করে শিক্ষানীতি প্রণয়ন করে সেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার উদ্যোগ নেয়। যেসব জাতিগোষ্ঠীর সংখ্যায় বেশি এবং যাদের ভাষার লিখিত রূপ আছে এমন 5টি ভাষায় বই ছাপিয়ে তাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। কিন্তু সেই সুযোগ বেশ সীমিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শুনুন সঞ্জনা চৌধুরীর এই প্রতিবেদনে। বাংলাদেশের সিলেট জেলার মণিপুরী জাতিগোষ্ঠীর সদস্য থৌদাম বৌলি। পরিবার বা নিজ কমিউনিটির সবার সঙ্গে তিনি তার মাতৃভাষায় কথা বললেও তিনি জানেন না নিজের বর্ণমালায় কিভাবে লিখতে বা পড়তে হয়। তবে ভারতে থাকা তার সম্প্রদায়ের আত্মীয় স্বজনরা নিজ ভাষায় কথা বলার পাশাপাশি লেখার চর্চাও করেছেন। থৌদাম বৌলি যখন স্কুলে পড়তেন তখন মণিপুরী বর্ণমালার বই বা কোনো শিক্ষক পাননি। এছাড়া ছোটবেলা থেকেই বাঙালি কমিউনিটির কাছাকাছি বেড়ে ওঠার কারণে নিজ মাতৃভাষার বর্ণমালা শেখাটাকে সেভাবে গুরুত্ব দেয়া হয়নি বলেও তিনি জানান।
আমরা বাংলা বা ইংরেজি মিডিয়ামে পড়াশোনার কারণে আমাদের চাকরির ক্ষেত্রেও আমরা এটা কাজে লাগাতে পারছি আর কি। তো ওই ক্ষেত্রে আমাদের ওইভাবে সুযোগটা হয় নাই আমাদের বর্ণমালাগুলো শেখার, বা আমাদের না স্পেসিফিক বই ছিল, স্পেসিফিক কোনো সাবজেক্ট ছিল না, বা আমাদের বর্ণমালাগুলো শিখাই লাগবে এরকম কোনো কিছু ছিল না। টিচার ছিলেন, টিচার বা মানে এইগুলো কিছু ছিল না আমাদের সময়। তো এর জন্য ওইগুলো আমাদের জানা হয় না। বাট যারা মানে নিজেদের চেষ্টায় আর কি যে আমাদের নিজেদের বর্ণমালাগুলো শেখা লাগবে, ওই ক্ষেত্রে ওনারা ওইগুলো শিখছে আর কি। বাংলাদেশে অন্তত ৩০ লাখ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে ৪১টি ভাষা রয়েছে, যার মধ্যে ৩৪টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা। এর মধ্যে হাতে গোনা কয়েকটির লিখিত রূপ আছে। সাঁওতাল সহ কোনো কোনো ভাষা ইংরেজির মতো রোমান হরফে, কয়েকটি বাংলা হরফে, আবার চাকমা, মারমা, মণিপুরি, ম্রো, খিয়াং এমন আরও কয়েকটি ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা। কিন্তু সেই বর্ণমালায় শিক্ষার সুযোগ তেমন না থাকায় ভাষাগুলো মৌখিকভাবে চর্চা হলেও এখন লিখিত রূপ হারাতে বসেছে। সম্প্রদায়ের একটি বড় অংশই নিজেদের এই বর্ণমালার সাথে পরিচিত নন। এক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর পাশাপাশি স্থানীয়ভাবে বর্ণমালার সংরক্ষণে উদ্যোগী হতে হবে বলে জানিয়েছেন গবেষক ফিলিপ গাইন। যে সমস্ত ক্ষুদ্র জাতিসত্তা তাদের নিজস্ব ভাষা আছে, তাদের নিজস্ব কিছু চেষ্টা থাকতে হবে। তারপরে দেখা যাবে যে আমাদের রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠান আছে, যেমন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ভাষা শেখানো হয়, এদের যদি একটা প্রচেষ্টা থাকে তাহলে আস্তে আস্তে এদের মধ্যে এই ভাষাগুলোর একটা সুরক্ষা পাবে। এখানে অনেক জায়গায় আছে যে সরকারি কোনো প্রচেষ্টা আমরা দেখি না, এটাকে স্কেল আপ করা দরকার এবং সরকারি অনুদান, সরকারি পর্যায়ে গবেষণা এগুলোকে আরো জোরদার করা উচিত। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এই মানুষেরা যেন তাদের নিজ ভাষায় লিখতে পড়তে পারে, সেজন্য ২০১০ সালে নতুন করে শিক্ষানীতি প্রণয়ন করে সরকার, যার আওতায় চাকমা, মারমা, ত্রিপুরা, গারো ও সাদ্রি ভাষাভাষীদের নিজ ভাষায় প্রাক প্রাথমিক শিক্ষা দেয়া শুরু হয়। সরকারের এই উদ্যোগ প্রশংসিত হলেও অন্যান্য জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত না করা, নিজ সম্প্রদায়ের শিক্ষক নিয়োগ না দেয়া, পর্যাপ্ত পাঠ্যপুস্তক সঠিকভাবে বণ্টন না করা ইত্যাদি কারণে উদ্যোগটি প্রশ্নবিদ্ধ হয়ে আছে। এছাড়া বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশের ভাষা সংরক্ষণের লক্ষ্যে ২০১০ সালে যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটিও সেভাবে দাঁড়াতে পারছে না বলে অভিযোগ আছে। তবে নিজ সম্প্রদায়ে উদ্যোগে কেউ না থাকায় এই বর্ণমালা সংরক্ষণের বিষয়টি চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক শাফিউল মুজনবিন। সংরক্ষণের জন্য ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন হবে, সেখানে ওই ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ লাগবে যারা ওই ভাষায় কথা বলে, তারা কিন্তু ওই বর্ণমালা চেনে না। সে যদি না চেনে, আপনি আমি তো চিনতে পারবো না, এটা একটা ব্যাপার। আপনি আমি কিন্তু ওই ভাষার বিশেষজ্ঞ না, সে ওই ভাষায় কথা বলছে, কিন্তু উনি যখনই বর্ণমালার কথা আসছে, যখনই পড়ার কথা আসছে, তখন উনি কাজ করতে পারছেন না। তো এরকম ল্যাঙ্গুয়েজ ডকুমেন্টেশন আমাদের যে আগামী বছর থেকে একটা গবেষণা শুরু হতে পারে। একবারে তো সব সম্ভব হবে না, বিট বাই বিট স্লোলি এটা হতে পারে। ইউনেস্কোর তথ্যমতে বিশ্বে ৭,০০০-এর বেশি জীবিত ভাষা আছে। এর মধ্যে ৪,০০০-এর মতো ভাষাই আদিবাসী জনগোষ্ঠীর, যার বেশিরভাগই আজ হুমকির সম্মুখীন। এই ছিল সঞ্জনা চৌধুরীর প্রতিবেদন ঢাকা থেকে। আপনি কি শর্টওয়েভ রেডিওতে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শোনেন? অনুষ্ঠান কি পরিষ্কার শুনতে পান? যদি না পান, তাহলে সমস্যাটা একটু বুঝিয়ে বলবেন। এখানে কি অন্য একটি স্টেশনে অনুষ্ঠান চলে আসছিল, নাকি যান্ত্রিক কোনো গোলযোগের শব্দ শোনা যাচ্ছিল? আপনি কোন এলাকা থেকে শুনছেন, কয়টার সময় এবং শর্টওয়েভের কোন তরঙ্গে শুনছিলেন? এসব জানিয়ে আমাদের কাছে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আবার বলছি, শর্টওয়েভে বিবিসির ইংরেজি অনুষ্ঠান শুনতে কোনো অসুবিধা হলে বিস্তারিত জানিয়ে এই ঠিকানায় লিখুন, worldservice.letters@bbc.co.uk। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধেবেলার আয়োজন প্রবাহ। আপনাদের সঙ্গ দিচ্ছি আমি মাসুদ হাসান খান। এবার বাদবাকি বিশ্বের কিছু খবর পুলক গুপ্তর কাছে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে যে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রধান পাতাটি তারা মুছে ফেলেছে। এক বিবৃতিতে সামাজিক মাধ্যমের এই কোম্পানিটি বলছে যে সহিংসতায় উস্কানি রোধের ওপরে তাদের নীতিমালা অনুযায়ী পাতাটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, টাটমাডাও ট্রু নিউজ ইনফরমেশন টিমের এই পাতা থেকে সংঘবদ্ধভাবে ক্ষতিকারক কন্টেন্ট সম্পর্কে ফেসবুকের সামাজিক মান সম্পর্কিত নীতিমালা ভঙ্গ করা হচ্ছিল। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকা উৎপাদনের লাইসেন্সপ্রাপ্ত ভারতীয় কোম্পানি টিকার চালান পেতে অপেক্ষমান বিদেশি সরকারগুলোকে ধৈর্য ধারণ করতে বলেছে। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রধান নির্বাহী আদার পুনেওয়ালা বলছেন,
ভারতের বিপুল চাহিদা এবং বহির্বিশ্বের চাহিদার মধ্যে ভারসাম্য আনার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ব্রাজিল সহ বহু উন্নয়নশীল দেশ এই কোম্পানির ভ্যাকসিনের উপরে নির্ভরশীল। ভারত প্রথম দফায় ৩০ কোটি লোককে টিকা দিতে চায়, কিন্তু এখন পর্যন্ত তারা পেয়েছে ১,১০,০০,০০০ ডোজ। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলছেন, সে দেশের প্রতি ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজনকে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজটি দেয়া হয়েছে। আগামী জুলাই মাসের শেষ নাগাদ সব প্রাপ্তবয়স্ক মানুষকে টিকা দেওয়ার এক পরিকল্পনার কথা তিনি নিশ্চিত করেছেন। সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাস বিধিনিষেধ প্রত্যাহারের এক রোডম্যাপ ঘোষণা করবেন। ফ্রান্সের শহর নিসের মেয়র বলছেন, করোনা ভাইরাসের শোচনীয় পরিস্থিতি মোকাবেলায় ওই শহর এবং তার আশপাশে হয় সপ্তাহান্তে লকডাউন দিতে হবে, নয় কারফিউয়ের নিয়মকানুন আরও কঠোর করতে হবে। ফ্রান্সের অন্যান্য জায়গার তুলনায় নিসে সাপ্তাহিক সংক্রমণের হার ৩ গুণ বেশি। পুরো দেশ জুড়ে সন্ধে ৬টা থেকে ১২ ঘণ্টার কারফিউ জারি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ বলছেন, পরমাণু চুক্তি নিয়ে সব পক্ষ যখন শর্ত মানতে শুরু করবে, শুধুমাত্র তখনই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র ২০১৮ সালে ওই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইরানের ওপরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ইরান আমেরিকাকে যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা শেষ হবার আগেই মিস্টার জারিফ এই কথা বললেন। এ নিয়ে আলোচনা করতে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর প্রধান এখন তেহরানে রয়েছেন। যুক্তরাষ্ট্রের আফ্রিকান আমেরিকান মুসলিম ধর্মপ্রচারক এবং মানবাধিকার কর্মী ম্যালকম এক্সের মেয়ে নতুন সাক্ষ্য প্রমাণ পাওয়ার পর তার বাবার খুনের তদন্ত নতুন করে শুরু করার আবেদন জানিয়েছেন। ম্যালকম এক্সকে ১৯৬৫ সালে গুলি করে হত্যা করা হয়। মৃত্যুকালীন এক বিবৃতিতে একজন গোয়েন্দা পুলিশ রে উড অভিযোগ করেছেন যে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এবং FBI ম্যালকম এক্সকে খুন করার জন্য ষড়যন্ত্র করেছিল। ম্যালকম এক্সের হত্যার জন্য তারই প্রতিষ্ঠান নেশন অফ ইসলামের ৩ সদস্যকে সাজা দেয়া হয়। পুলক গুপ্ত। শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের নিয়ে যাব খেলার মাঠে। খেলার খবর পড়ছি তামিমুর রহমান। লা লিগায় টেবিলের 3-এ থাকা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা এই মুহূর্তে লড়ছে টেবিলের 15-তে থাকা কাদিজের বিপক্ষে। লা লিগায় টানা 7 ম্যাচে জয় নিয়ে বেশ ভালোই ফর্মে আছে কাতালানরা। এদিকে গেল রাতে মিডফিল্ডার ক্যাসিমিরোর একমাত্র গোলে রিয়াল ভায়াদোলিদকে 1-0 গোলে হারিয়েছে টেবিলের 2-এ থাকা রিয়াল মাদ্রিদ। সিরিয়ায় শীর্ষস্থান লড়াইয়ের মুখোমুখি হচ্ছে আজ রাতে এসি মিলান ও ইন্টার মিলান। ইতিহাসের 228তম মিলান ডার্বির ম্যাচটি মাঠে গড়াবে রাত 8টায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে টেবিল টপার ম্যানচেস্টার সিটি। এমিরেটস অ্যারিনায় ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। এর আগে রাত 8:05 অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে টেবিলের 3-এ থাকা লেস্টার সিটি। এবারে টেনিসের খবর। রাশিয়ান দানিল মেদভেদেভকে 3-0 সেটে হারিয়ে টানা তৃতীয় ও ক্যারিয়ারের নবম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন সার্বিয়ান নোভাক জোকোভিচ। জোকো এই নিয়ে জিতলেন 18টি গ্র্যান্ড স্ল্যাম, আর ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে হতাশ হলেন রাশিয়ান মেদভেদেভ। এদিকে নারী এককে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন জাপানের নাওমি ওসাকা। মেলবোর্ন পার্কে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে 2-0 সেটে হারিয়েছেন এই জাপানিজ। এই নিয়ে গ্র্যান্ড স্ল্যামের 4টি ফাইনাল খেলে সবকটিতেই ট্রফি জিতেছেন 23 বছর বয়সী এই টেনিস তারকা। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ ও আগামী অক্টোবরে নিজেদের মাটিতে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এক ঝাঁক নতুন মুখ নিয়ে 19 সদস্যের টি-20 দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। গেল IPL ও ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করায় সূর্যকুমার যাদব, ঈশান কিষান, বরুণ চক্রবর্তী ও রাহুল তেওয়ারিকে দলে ভিড়িয়েছে নির্বাচকরা। ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হবে 12 মার্চ। চোটের জন্য অস্ট্রেলিয়া সিরিজে দলে না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরেছেন রোহিত শর্মা। এদিকে নিউজিল্যান্ড সফর শেষে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই শ্রীলঙ্কায় পৌঁছাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। ইতিমধ্যে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কা সফর করে গেছে। আমাদেরকে যেটা বলা হয়েছে যে তাদেরকে যে ধরনের রেগুলেশনস বা যে ধরনের গাইডলাইন কমপ্লাই করতে হয়েছে আমাদের দলকেও সেরকমই করতে হবে। 2টা টেস্ট ম্যাচ একটা ভেন্যুতেই হবে। আমরা আশা করছি এপ্রিলের 12 থেকে 15 তারিখের মধ্যে যে কোনো একটা সময় বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করবে। এই ছিল খেলার খবর। বাংলাদেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একদিকে শিক্ষা কার্যক্রম থমকে আছে, অন্যদিকে পরীক্ষা না হওয়ার ফলে চাকরির বাজারেও তারা পিছিয়ে পড়ছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও গত কদিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন। বাংলাদেশে কিছুদিন ধরেই করোনা ভাইরাস সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে।
এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা কি ঝুঁকিপূর্ণ হতে পারে? খোঁজ নিয়েছেন ঢাকায় সংবাদদাতা সৈয়দা আক্তার। বাংলাদেশে গত এক সপ্তাহের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি তুলছেন দ্রুত তাদের আবাসিক হল খুলে দিয়ে পাঠ কার্যক্রম চালু করা হোক। এর মধ্যে সর্বশেষ রোববার ক্যাম্পাস ও আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে উপাচার্যকে 24 ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে তাদের পাঠ কার্যক্রম থমকে আছে। একই সঙ্গে পরীক্ষা না হওয়ার ফলে চাকরির বাজারেও পিছিয়ে পড়ছেন তারা। বলছিলেন আজকের বিক্ষোভে অংশ নেয়া একজন শিক্ষার্থী। আমরা দেখেছি যে করোনা প্যান্ডেমিকের জন্য মোটামুটি 1 বছরের কাছাকাছি 11 মাস প্রায় পার হয়ে গিয়েছে আমাদের ক্যাম্পাস লাইফটা অফ আছে। আমাদের অনলাইনে নামে মাত্র ক্লাস হয়, সব ডিপার্টমেন্টে হয়তো হয়ও না। এখন কিছুদিন পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে 4th ইয়ারের ফাইনাল পরীক্ষাগুলো কিন্তু নেওয়া হচ্ছে একটু একটু করে। কিন্তু আমাদের যে সমস্যা, আমরা ফাইনাল পরীক্ষাগুলো কিন্তু হলে থেকে দিতে পারছি না। রাজশাহীর বিভিন্ন এলাকায় মেস কিংবা হোস্টেলে থাকতে হচ্ছে তাদেরকে। এগুলো কিন্তু হলের চেয়ে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা হচ্ছে। এখানে কিন্তু করোনা ঝুঁকি আরো দ্বিগুণ, কারণ আমরা যেখানে হলে 2 থেকে 3 জন এক রুমে থাকছি, সেখানে এই মেসগুলোতে 4-5 জন একসাথে গাদাগাদি করে থাকা হচ্ছে। মহামারীর কারণে মার্চের 17 তারিখ থেকে বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবাসিক হল খালি করে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় ওই সময়। পরে সেশন জট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস নেওয়া শুরু করে কর্তৃপক্ষ। এদিকে সংক্রমণের ঝুঁকি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটির মেয়াদ বাড়িয়েছে। সর্বশেষ ঘোষণায় 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। এখন এই শিক্ষার্থীরা বলছেন পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের এলাকায় থাকতে গিয়ে স্বাস্থ্য ঝুঁকির সাথে সাথে অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য 24 ঘণ্টা সময়সীমা দিয়েছেন তারা। বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হবার পর মার্চের 26 তারিখ থেকে 66 দিনের সাধারণ ছুটি ছিল। এরপর অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর অংশ হিসেবে সরকার ক্রমে সব ধরনের প্রতিষ্ঠান খুলে দেয়। কেবল শিক্ষা প্রতিষ্ঠান চালুর ব্যাপারেই সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বিবিসিকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর সেক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হলেই বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে এখন যে ভ্যাকসিনেশন যেটা শুরু হলো, টিকাদান, এখন সকল শিক্ষক এবং শিক্ষার্থীর টিকাদান সম্পন্ন হলে তারপরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার বিষয়টা চিন্তা ভাবনা আছে। স্পেসিফিক টাইম এখনো ঠিক হয়নি, তবে হয়তো কিছুদিনের মধ্যে ঠিক হবে। আর এখানে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় তা না, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রেখে সেটা আসলে কেন্দ্রীয়ভাবেই সিদ্ধান্তটা নেওয়া হবে। বাংলাদেশে গত বেশ কিছুদিন ধরেই করোনা ভাইরাস সংক্রমণের হার 5%-এর নিচে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী টানা 3 থেকে 4 সপ্তাহ করোনা ভাইরাস সংক্রমণের হার 5%-এর নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে ধরে নেওয়া হয়। যদিও এখনও বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তেমন কোনো আলোচনা বা ঘোষণা শোনা যায়নি। এর মধ্যে 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হয়েছে কোভিড-19-এর টিকাদান কার্যক্রম। এখন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অন্তত পরীক্ষামূলকভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে দেখা যেতে পারে, যেমনটি বলছিলেন পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারপারসন ডক্টর শারমিন ইয়াসমিন। এখন যাদের কথা বলছি আমরা, যারা আমাদের স্টুডেন্ট, আমরা ওদেরকে স্কুলে আসতে বারণ করছি, কিন্তু ওরা কিন্তু ঠিকই রেস্টুরেন্টে যাচ্ছে, ওরা হ্যাং আউট করছে বাইরে। তো এখন আমরা স্কুলটা বন্ধ রেখেও কিন্তু তাদের বাইরে চলাফেরাটাকে আমরা প্রতিহত করতে পারছি না। তো সেই ক্ষেত্রে এখন যেহেতু আমাদের সংক্রমণের হারটা কমে আসছে, 300 থেকে 400-র মধ্যে দেখলাম ডেইলি ডিটেকশন হচ্ছে, এবং আমরা যেই গত 3 সপ্তাহে আমাদের 5%-এর নিচে সংক্রমণের হারটা, তো আমার মনে হয় যে এটা স্বল্প পরিসরে হলেও ইট শুড বি স্টার্টেড, এবং গ্র্যাজুয়ালি এটা দেখে অবস্থা বুঝে এটাকে ক্রমান্বয়ে এক্সপ্যান্ড করা উচিত আর কি, এই শিক্ষা কার্যক্রমটাকে, যাতে আমাদের ছাত্রদের যে গ্যাপটা হয়েছে সেটা আমরা মিট আপ করতে পারি। ডক্টর ইয়াসমিন মনে করেন শিক্ষা কার্যক্রম শুরুর পর সংক্রমণ পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেজন্য স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়টি নিশ্চিত করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ভাবা যেতে পারে। সৈয়দা আক্তার। বাংলাদেশে 3 দিনের ছুটির সুবাদে প্রচুর মানুষ সৈকত শহর কক্সবাজারে গিয়ে হাজির হয়েছেন। সেটা কোনো খবর না। খবর হলো যে হোটেল মোটেলে জায়গা না পেয়ে তারা সমুদ্র সৈকত, মসজিদ কিংবা রাস্তায় খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। এ নিয়ে শুনবেন আমাদের রাতের আয়োজন পরিক্রমায়। এবার সোশ্যাল মিডিয়ায় যেসব পোস্ট আজ সারাদিন ধরে ট্রেন্ডিং ছিল সে সম্পর্কে জানাচ্ছেন ফয়সাল তিতুমির। ধন্যবাদ মাসুদ। আজকে কিন্তু মূলত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেটা ঘিরেই বেশিরভাগ পোস্ট সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ছে। তবে এছাড়া আরও বেশ কিছু বিষয় আছে আলোচনায়, সেগুলো জানিয়ে দিতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর আমার সঙ্গে আছেন
আমি আফরোজা নীলা। তিতুমির, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবচেয়ে বেশি ট্রেন্ড করছে ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে এবং এর পরবর্তী কিছু ঘটনা প্রবাহ। ভালোবাসা দিবসে বেশ আয়োজন করেই বিয়ের পিড়িতে বসেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন। তবে এরপরই আলোচনায় আসেন নাসির হোসেনের স্ত্রী, যাকে নিজের স্ত্রী বলে দাবি করেছেন আরেকজন ব্যক্তি এবং ডিভোর্স না দিয়ে আবারও বিয়ে করায় থানায় একটি জিডিও করেছেন ওই ব্যক্তি। এরপর সেই ব্যক্তির সঙ্গে ক্রিকেটার নাসির হোসেনের একটা ফোন আলাপও কিন্তু ছড়িয়ে পড়তে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। আর এসব নিয়েই নানান মন্তব্য করছেন মানুষজন। যেরকম আশিক চৌধুরী লিখেছেন, এরই নাম নারী, প্রশান্ত মহাসাগরের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু তাদের মনের অবস্থা খুঁজে পাওয়া অসম্ভব। হেলাল আহমেদ লিখেছেন, ঠিকই আছে, এমন কঠিন সময়ে ঠান্ডা মাথায় খেলে যেতে হবে এবং ক্রিজে টিকে থাকতে হবে। অন্যদিকে সাগর মাহমুদের মন্তব্য, হতভাগাটা যেখানেই যায় সেখানেই প্যাচ লাগায়। অন্যদিকে রকিং খান নামের একজন লিখেছেন, বিতর্কটা যদি হুট করে হতো বা নাসির পূর্বের ঘটনা পরে জানতো তাহলে তার মন খারাপের ব্যাপার ছিল, কিন্তু ভাইজান তো সব জেনে শুনেই বিয়ে করেছে। আর আনোয়ার চৌধুরীর প্রশ্ন, আইন মেয়েদের স্বাধীনতা দিয়েছে, সে ইচ্ছে করলে তার স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারবে, তবে আগের স্বামীকে আইনসম্মতভাবে ডিভোর্স দিতে হবে। এখন তারা যেটা করেছে সেটা দণ্ডনীয় অপরাধ, এমনটাই মনে করছেন তিনি। আতিকুর মীর লিখেছেন, মাঠে না পারলেও মাঠের বাইরে এদের কর্মকাণ্ডে বিনোদনের কমতি নেই। তো এরকমই নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিন্তু ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়ায়। শহীদ মিনারে ফুল দেওয়ার নানান ছবি ও মাতৃভাষা নিয়ে বিভিন্ন লেখা চোখে পড়ছে। এছাড়া ভাষা শহীদদের স্মরণ করেও পোস্ট দিচ্ছেন কেউ কেউ। ঠিক তাই, যেরকম নুরুল হুদা লিখেছেন, শুধু ফুল নয় বরং মন খুলে দোয়া করি সে সকল শহীদদের জন্য যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, যাদের কারণে আজ আমরা মায়ের ভাষায় কথা বলতে পারছি। শোয়েব মনসুরের মন্তব্য, প্রবাসে এসে আমার প্রিয় মাতৃভাষায় অনর্গল ভাব বিনিময়কে খুব মিস করছি। সশ্রদ্ধ সালাম রইল ভাষা আন্দোলনে শহীদদের প্রতি। তবে নীলা, ফেসবুকে কিন্তু আজকে বেশ আলোচনা জন্ম দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি পোস্ট। তিনি মূলত কম্পিউটারে বাংলা লেখার সফটওয়্যার অভ্র কিবোর্ডের প্রতিষ্ঠাতা মেহেদী হাসানকে শুভকামনা জানিয়ে লিখেছেন, উন্মুক্ত এই সফটওয়্যার বাঁচিয়েছে সরকারের কোটি কোটি টাকা। যদিও মূল লেখাটি অন্য আরেকজনের এবং সেটি বেশ বড়, তবে মন্ত্রীর ওই পোস্টের নিচে বেশ মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। এম আর জামান যেমন লিখেছেন, তার কয়েকজন সহযোগী ছিল, রিফাত নামে ছিল আমার খুব কাছের পরিচিত ছোট ভাই, অসম্ভব মেধাবী এবং স্বপ্নবাজ। মূলত এই টিমটাই স্বপ্নবাজ। আমি এই টিমের সবাইকে পদক দেওয়ার দাবি জানাচ্ছি। এবং সেটার নিচেই একজন রিপ্লাই দিয়েছেন, মশিউর রহমান নামের, লিখেছেন, আজ যারা দেশের জন্য কাজ করে তারা পদক নিয়ে ভাবে না, কিন্তু যারা পদক দেয় তাদের উচিত চাটুকারদের না দিয়ে প্রচার বিমুখ সত্যিকারের দেশপ্রেমিকদের পদক দেয়া। এছাড়া নীলা, 21শে ফেব্রুয়ারি ঘিরে কিন্তু আরেকটি খবরও বেশ নজর করেছে। সেটি হলো চট্টগ্রামে সব প্রতিষ্ঠান, বিপণী বিতান এবং দোকানের ইংরেজি সাইনবোর্ড সরিয়ে বাংলায় লিখতে 3 দিনের সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। এবং এই সময়ের পরে বাংলা ছাড়া অন্য কোনো ভাষার সাইনবোর্ড পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন নিশ্চিত করতেই এই অভিযান নিয়ে বেশ বিতর্ক কিন্তু তৈরি হয়েছে ইতিমধ্যেই। আমানুল্লাহ লিখেছেন, দেশে একটা দোকানের সাইনবোর্ড পুরোটা কেন ইংরেজিতে থাকবে? এটা তো দেশের জন্যই অবমাননাকর। তবে সবার সুবিধার্থে উভয় ভাষাতেই থাকা উচিত, শুধু বাংলা কিংবা ইংরেজি নয়। পারভিন আক্তারের মন্তব্য, যিনি এই কথা বলেছেন তিনিও দিন শেষে সন্তানকে বিদেশে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার কথাই চিন্তা করেন। মুরাদ হাসান লিখেছেন, স্বাধীনতার 50 বছর চলছে, আজও রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায় দেওয়া হচ্ছে ইংরেজিতে। সারা বছর বাঙালি পড়ে থাকে ইংলিশ ফিংলিশ নিয়ে, আর ফেব্রুয়ারির 21 তারিখ হলেই বাঙালির দেশপ্রেম উপচে পড়ে। এরকমই নানান ধরনের মন্তব্য আছে এই খবর ঘিরে। এছাড়া যেমনটা একটু আগে আপনারা খবরে শুনছিলেন যে কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়, সে নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানান প্রতিক্রিয়া চোখে পড়ছে। যেরকম বিবিসি বাংলার ফেসবুক পাতায় একজন লিখেছেন, ইকবাল হোসেন নামের, করোনার ভয় কাটিয়ে আনন্দ উপভোগ করছে জনতা। আর সুপ্রিয়া চাকমার মন্তব্য, এজন্যই চাকুরি ছেড়ে ব্যবসা ধরেছি, চাকুরি করলে ছুটিতে বেড়াতে গেলেও বিড়ম্বনা, আমি কক্সবাজার যাই যখন সরকারি ছুটি থাকে না তখন। তো এসবই ছিল মূলত আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। এবার অধিবেশন শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। মিয়ানমারের সহিংসতার মুখে আজও হাজার হাজার মানুষ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গে বাংলা ভাষাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে সেখানকার রাজনীতি। আর ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিবিসি থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা প্রচারিত হবে আজই, বাংলাদেশ সময় রাত 10:30 আর ভারতে রাত 10টায়। সেই অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ হাসান খান। ধন্যবাদ বাংলা আয়োজনে সঙ্গ দেওয়ার জন্য।